সারেন আর কতক্ষণ না হলে কি করতাম। রমিজ মিয়া তার স্ত্রীর সাথে যখন বিছানায় মেতেছিলেন তখনই কারো চিৎকারে পুরো বাড়ি গরম হয়ে যায়। রমিজ মিয়া বইয়ের উপর থেকে উঠে লুঙ্গি নামিয়ে নেয়, এরপর দৌড়ে বের হয় বাহিরে। রমিজ মিয়ার বউ নিজেও শাড়ি ঠিক করে বেরিয়ে আসে। ওনারা বের হতে হতে বাড়ির আরও লোকজনও বের হয়। সবাই নিজেদের সাথে নিজেরা বলাবলি করছে, কার চিৎকার হতে পারে তা। আসমকা একটা ছেলে বলে, চিৎকার তো ইমাম সাহেবের মতোই শুনেছি। ছেলেটার কথা শুনে সবার মাথায় এতক্ষণে এলো যে ইমাম সাহেব এখন আজান দিতে আসার কথা। বাড়ির সবাই দৌড়ে যায় মসজিদের সামনে। মসজিদ বাড়ির সামনেই। মসজিদের সামনে আসতেই সবাই দেখে ইমাম সাহেব অচেতন অবস্থায় শুয়ে আছেন মাটিতে, এবং সবচেয়ে বড় কথা, মসজিদের সামনে একটা লাশের খাটিয়া, যে পালকি করে কবরে লাশ নেওয়া হয়, তবে পুরো খাটিয়ার উপরে একটা কালো চাদর দেওয়া। এতে বোঝা যায় না ভিতরে কি আছে। এত রাতে হুজুরের লাশের খাটিয়া নিয়ে কি করছিলেন সেটা সবার মাথায় প্রশ্ন ঢুকে যায়। তার উপর হুজুর অজ্ঞান হারিয়ে কেন পড়ে আছে। ভাবনার মাঝে আচমকা নড়ে ওঠে লাশের খাটিয়া। এমন দৃশ্য দেখে পুরো বাড়ির মানুষ চমকে ওঠে। লাশের খাটিয়া নড়ার কারণ কি? ভিতরে কেউ আছে? তাছাড়া এলাকায় তো কেউ মারা যায়নি, এই খাটিয়া এখানে কিভাবে? সবার মধ্যে রমিজ মিয়া এগিয়ে যায়, দেখতে চায় খাটিয়াতে কি আছে। রমিজ মিয়াকে এগিয়ে যেতে দেখে আরও দুইটা লোক সাথে আসে। রমিজ মিয়া লাশের খাটিয়ার কাছে গিয়ে যখনই কালো কাপড়টা সরান, দেখতে পান একটা লাশ কাফনে মোড়ানো সেখানে। খাটিয়াতে লাশ থাকাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এভাবে এই পরিস্থিতিতে লাশ থাকাটা অস্বাভাবিক। রমিজ মিয়া হুট করে আবার পর্দা ঢেকে দিয়ে পিছনে চলে আসে। এদিকে কয়েকজন লোক যে ইমাম সাহেবের জ্ঞান ফিরিয়ে আনে। ইমাম সাহেব উঠেই বলে, তাড়াতাড়ি সিদ্দিক সাহেবকে ডেকে আনেন কেউ, এইটা একটা জিনের লাশ। ইমাম সাহেবের কথা শুনে বাড়ির লোকজন একটা চিৎকার মারে। মহিলারা ধরে চলে যায় বাড়ির সামনে। উপস্থিত শুধু রমিজ মিয়া আর কিছু লোক। সিদ্দিক সাহেব হচ্ছেন কবিরাজ, জিন ভূত নিয়ে ওনার অভিজ্ঞতা ভালো। রমিজ মিয়া সিদ্দিক সাহেবকে খবর পাঠান। বাড়ির কয়েকটা ছেলে গিয়ে ওনাকে ডেকে নিয়ে আসেন। সিদ্দিক সাহেব লাশের সামনে এসে ইমাম সাহেবকে বলে, হয়েছে কি? সিদ্দিক সাহেবের কথা ইমাম সাহেব বললেন, হুজুর, আমি ফজরে আজান দেওয়ার জন্য মসজিদে আসি। অজু করার জন্য পুকুরের দিকে যেতে যাচ্ছিলাম, তখনই কবরস্থান থেকে কারো কথাবার্তার শব্দ শুনেছি আমি। পুকুর থেকে উঠে আমি যখন কবরস্থানের পাশে যাই, তখন দেখি সাদা পাঞ্জাবি পরিহিত কিছু লোক কবরস্থানের মাঝে। আমার বুঝতে বাকি রয়নি এরা কারা, কিন্তু বোঝার আগে একজন আমার পিছু থেকে বলে, আপনার জন্য অপেক্ষা করছিলাম, ওর জানাজা পড়িয়ে দিন। আওয়াজটা শুনে আমি পিছনে তাকাই আর দেখি একটা লোক, সারা গায়ে সাদা পাঞ্জাবি, মুখটা ধবধবে সাদা। একটা সাদা আলো বের হচ্ছিল ওনার দেহ থেকে। চোখ দুইটা ভয়ঙ্কর রকমের সাদা, লাইটের আলোর মতো জ্বলছে। এই দৃশ্য দেখে আমি নিজেকে সামলাতে পারিনি, জ্ঞান হারাই। ইমাম সাহেবের কথা শুনে সিদ্দিক কবিরাজ সেই খাটিয়ার দিকে এগিয়ে যায়। কালো কাপড়ে মোড়ানো খাটিয়ার ভিতরে থেকে সিদ্দিক কবিরাজ কিছু শব্দ শুনতে পাচ্ছে। শব্দটা এমন, মুখের মধ্যেও কেউ পানি রেখে যদি মুখেই নিঃশ্বাস নেয়, ঠিক তেমন একটা শব্দ। এমন ঘর ঘর শব্দ। কবিরাজ একটা আয়াত পড়ে সেই খাটিয়ার পর্দা সরিয়ে নেয়। এরপর দেখতে পাই কাফনের কাপড় মোড়ানো লাশটার মুখে লাল রক্ত জমে আছে এবং লাশটা নিঃশ্বাস নিচ্ছে। সিদ্দিক কবিরাজ বলতে লাগলো, আমরা আপনাদের ক্ষতি করতে আসিনি, এই লাশের জানাজা পড়ে কবর দিব, আমাদের সাহায্য করুন। কথাটা বলে সিদ্দিক কবিরাজ পিছনে আসে। রমিজ মিয়া সহ সব পুরুষকে বলে, সবাই ওযু করে আসুন, ওনার জানাজা শেষ করে ফজরের নামাজ আদায় করতে হবে। সিদ্দিক কবিরাজের কথা মতো সবাই ওযু সেরে আসেন। নিয়ম মতো সিদ্দিক কবিরাজ জানাজা
শেষ করলেন। জানাজা শেষ করতে না করতে চারপাশে শুরু হয় ফজরের আজান। ইমাম সাহেব বললেন, আজান দিয়ে আসি, এরপর লাশের দাফন করা যাবে। ইমাম সাহেবের কথা শুনে সিদ্দিক কবিরাজ বললেন, আমিও সেটাই ভাবছি, আগে নামাজ। কথা অনুযায়ী সবাই মসজিদে যায়। ইমাম সাহেব আজান দেয় আর বাকিরা সুন্নত সালাত আদায় করে নিচ্ছে। ইমাম সাহেব নিজেও সুন্নত সালাত আদায় করে যখন বের হন, দেখলেন খাটিয়া নেই। ইমাম সাহেব পেয়ে যান ভয়। সিদ্দিক কবিরাজও কিছু বুঝতে পারে না। রমিজ মিয়া বলল, লাশ কোথায় গেল? এখানেই তো ছিল। রমিজ মিয়ার কথায় সিদ্দিক কবিরাজ বললেন, হয়তো জিনেরা নিয়ে গেছে। জানাজা তো হয়েই গেল, তারাই হয়তো দাফন করে দিবে। আসুন আমরা ফজরের নামাজ শেষ করি। 12 দিন পর এই ঘটনা পুরো এলাকায় বেশ প্রচালিত হয়ে যায়। যেমন একটা জিনের লাশ আসা, খাটিয়াতে মসজিদের সামনে থাকা, সিদ্দিক কবিরাজ জানাজা পড়া, এরপর খাটিয়া গায়ে হয়ে যাওয়া। যদিও এই ঘটনা তেমন প্রকাশ পেত না, এসব নিয়ে আলোচনা করা ভালো নয়। ওই যে মহিলা টিম ছিল, ওরা তো সব দেখেছে। মহিলাদের পেটে কথা হজম তো কোনো যুগেই হয়নি, এই যুগে হবে কিভাবে? ওনারা আত্মীয়দের কল দিয়েও বলে, ভাবেই জানেন কি হয়েছে। এরপর হিস্ট্রি বলা শুরু। এইভাবে পাশের বাড়ি, পাশের এলাকা, পাশের অঞ্চল সবখানে এই ঘটনার কথা ছড়িয়ে পড়ে। এমনকি কেউ কেউ বলে বেড়ায়, চাচি গো, এই ঘটনা তো আমাদের বাড়িতে হয়েছে। অর্থাৎ যার মুখেই শোনা যায় তাদের মুখেই ব্যতিক্রম বাড়ির নাম শোনা যাচ্ছে। মূল বাড়ির নাম গুজবে গেছে হারিয়ে। 12 দিন পর যখন চারদিকে রটে যায় এই নিউজ, তখন রমিজ মিয়ার এলাকায় ঘটে আরও একটি দুর্ঘটনা। রমিজ মিয়া সহ এলাকার কিছু লোক দোকানে আড্ডা দিচ্ছিল। সময়টা বর্ষার, আকাশটা মেঘের ছায়ায় রাতটাকে আরও অন্ধকার করে দেয়। দোকানের আড্ডায় হয়ে যায় রাত। রমিজ মিয়া ঘড়িতে তাকিয়ে দেখে রাত 11টা বাজে। গ্রাম অঞ্চলে 11টা মানে গভীর রাত। মানুষজন সবাই ঘুমিয়ে বিভোর। রাত জাগা যে মানুষগুলো এলাকায় বসবাস করে, শুধু এরাই বোঝে কতটা নিস্তেজ থাকে গ্রামটা রাতে। দোকানদার দোকান বন্ধ করার সিদ্ধান্ত নেয়। একই পথে সবাই বাড়ি যাবে, অর্থাৎ দোকানে থাকা লোকজন আর দোকানদার, এরা সবাই পাশাপাশি বাড়ির লোক। দোকানদার দোকান বন্ধ করে যখন বের হয়, রমিজ মিয়া একটা সিগারেট ধরিয়ে যাত্রা আড্ডা শুরু করে, মানে কথাবার্তার ছলে বাড়ি যাওয়া। এই বাজার হচ্ছে একটা লোকালয়ের মাঝেই। কিন্তু রমিজ মিয়ার বাড়ির রাস্তায় যাবার সময় একটা বিরাট বিলের পাশ দিয়ে যেতে হয়। বিলের ডান পাশে রাস্তা, আর রাস্তার ডান পাশে ঘন জঙ্গল, গাজব গাছ, বট গাছ, বিভিন্ন জলমুখী গাছ। রমিজ মিয়া সহ সবাই যখন সেই রাস্তাটার উপর আসে, তখনই শুরু হয় বৃষ্টি। ওদের মধ্যে থাকা করিম সাহেব বললেন, তোরাতে থাকলে তো ভিজে যাব। একটা গাছের নিচে দাঁড়াই। করিমের কথায় সবাই একটা বড় তাল গাছের নিচে দাঁড়ায়। বৃষ্টির বেগ বেড়ে যাচ্ছে দ্বিগুণ। রমিজ মিয়া একবার ভাবছে তোরে চলে যাবে, কিন্তু রাস্তা পাকা না, সম্পূর্ণ মাটির রাস্তা, কাদা সহ ভিজা মাটিতে পড়ে যাবার সম্ভাবনা বেশি। এখানেও তেমন একটা সমস্যা হচ্ছে না, অনেকগুলো তাল গাছ থাকায় হালকা বৃষ্টির ফোঁটা আসছে শুধু। দাঁড়িয়ে থাকার অনেকক্ষণ পর একজন বলে ওঠে, এগুলো কি? ওর কথাটা শুনে সবাই তাকায় বিলের দিকে, এবং স্পষ্ট সবাই দেখতে পায় অনেকগুলো লোক একসাথে হেঁটে আসছে। বিলের সারি বেয়ে তারা এগিয়ে আসতেছে। সবার গায়ে সাদা পাঞ্জাবি এবং তা জ্বলজ্বল করছে। তাদের মুখে মরা মানুষকে কবরে নেওয়ার দোয়াও শোনা যাচ্ছে। এবং বড় কথা, ওদের কাঁধে একটা লাশের খাটিয়া। রমিজ মিয়া সহ কারো বুঝতে বাকি নেই এরা কারা। তোর দেরও গতি নেই। বিল থেকে ওই জিনের দলগুলো রাস্তায় উঠে গেছে প্রায়। সবাই ঝিম মেরে দাঁড়িয়ে তাদের আশা দেখছে। খানিকক্ষণ বাদে রমিজ মিয়া দেখেন ওনার সাথে থাকা সবাই জ্ঞান হারায়, অর্থাৎ সবাই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। রমিজ মিয়া ছাড়া। রমিজ মিয়া এতক্ষণ স্বাভাবিক থাকলেও এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। হাত পা সব কাঁপছে ওনার।
এদিকে জিনের দল সোজা চলে আসে রমিজ মিয়ার সামনে। রমিজ মিয়া স্পষ্ট দেখে ওদের সবার চেহারা কুচকুচে কালো, সারা দেহে সাদা পাঞ্জাবি থাকলেও চেহারা হাত পা সবটাই কুচকুচে কালো, শুধু ওদের চোখ দুইটা সাদা আলোর মতো জল করছে। রমিজ মিয়ার রুহুটা যেন বের হবার উপক্রম। তখনই খাটিয়া ধরা একটা জিনের সামনে থেকে সরে পিছনের দলে চলে যায়। খাটিয়া ধরা আরেকজন বলল, খাটিয়া ধরুন। রমিজ মিয়ার হাঁটু কেঁপে পড়ে যাবার অবস্থা, আর এরা বলছে খাটিয়া ধরতে। উপায় নেই। এসব ভাবনার মাঝে সামনে খাটিয়া ধরা লোকটা আবার বলে, আমাদের এই জিন বদ জিন, ওর দাফন আমরা করতে পারবো না, আপনি আমাদের সাহায্য করুন। রমিজ মিয়া বুঝেছে যে ওনার সাহায্য করতে হবে, কিন্তু এরা জিন, তাও এমন ভয়ঙ্কর চেহারা, এদের সাহায্য কি করবে? মনের মধ্যেই তো সব ভয় খেয়ে ফেলছে। আচমকা রমিজ মিয়া খেয়াল করে তার দুইটা পা হাঁটতে শুরু করে। মানে রমিজ মিয়া নিজে থেকে হাঁটতে চাচ্ছেন না, নিজে থেকেই দুইটা পা যেন খাটিয়ার দিকে যাচ্ছে। শেষে উপায় না পেয়ে রমিজ মিয়া পায়ের সাথে তাল মিলাতে থাকে। এবার অনিচ্ছা সত্ত্বেও যে খাটিয়া ধরলেন। জিনের দলগুলো আবার বলতে থাকে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুল্লাহ। রমিজ মিয়া বুঝেন এরা শাহাদত পাঠ করছে, তাই উনিও কালিমা শাহাদত উচ্চারণ করতে করতে এগিয়ে যান। 3 মিনিট পর রমিজ মিয়া বুঝেন জিনগুলো ডান পাশের জঙ্গলে ঢুকে যাচ্ছে। যেহেতু রমিজ মিয়া নিজেও খাটিয়া ধরে আসেন, তাই এরা যেদিকে খাটিয়া নিচ্ছে রমিজ মিয়াকেও সেদিকে যেতে হচ্ছে। রমিজ মিয়া জঙ্গলের দিকে তাকিয়ে দেখে ভিতরে যে বড় বড় বট গাছ আছে সেদিকেই যাচ্ছে এরা। চারপাশে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, ব্যাঙ ডাকছে, আকাশে বিজলি চমকাচ্ছে। এই পরিবেশে জিনদের সাথে জঙ্গলে যাচ্ছে রমিজ মিয়া। মনে যদিও ভয় আছে, কিন্তু উপায়ও নেই। হাঁটতে হাঁটতে একটা সময় বট গাছের নিচে চলে আসে সবাই। রমিজ মিয়া বুঝে যান এরা খাটিয়া নামাবে, তাই রমিজ মিয়া নিজেও খাটিয়া নামায়। তখনই তাদের মধ্যে সবচেয়ে বড় এবং ভয়ানক জিন এসে বলে, চারপাশে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, ব্যাঙ ডাকছে, আকাশে বিজলি চমকাচ্ছে। এই পরিবেশে জিনদের সাথে জঙ্গলে যাচ্ছে রমিজ মিয়া। মনে যদিও ভয় আছে, কিন্তু উপায়ও নেই। হাঁটতে হাঁটতে একটা সময় বট গাছের নিচে চলে আসে সবাই। রমিজ মিয়া বুঝে যান এরা খাটিয়া নামাবে, তাই রমিজ মিয়া নিজেও খাটিয়া নামায়। তখনই তাদের মধ্যে সবচেয়ে বড় এবং ভয়ানক জিন এসে বলেন, কবর খুঁড়ুন। রমিজ মিয়া হা করে তাকিয়ে আছে। না আছে কোনো কোদাল আর না কোনো যন্ত্র। খালি হাতে কবর খুঁড়বে কিভাবে, সেটাই ভাবছে। ভাবনার মাঝে জিনটা গম্ভীর স্বরে আবার বলতে লাগলেন, বটগাছের নিচে একটা কোদাল রাখা আছে, আপনি শুরু করতে পারেন। রমিজ মিয়ার কলিজায় যেন এইবার পানি আসে। বৃষ্টির কারণে শরীর গেছে ভিজে, হাত পা থরথর করে কাঁপছে ঠান্ডায়। তবুও মনোবল ঠিক রেখে রমিজ মিয়া গেলেন কোদাল হাতে নিতে। নিরিবিলি স্থানে, এই স্থানে সাদা চোখওয়ালা সব জিন তাকিয়ে আছে রমিজ মিয়ার দিকে, তাও এক দৃষ্টিতে। রমিজ মিয়া কোদাল হাতে নিয়ে ওখানেই শুরু করে কবর খনন কাজ। কিছুক্ষণ কবর খনন করার পর রমিজ মিয়া বুঝে যান জিনেরা নামাজ পড়ার জন্য দাঁড়াচ্ছে, মানে যায় নামাজের সারি বানাচ্ছে। রমিজ মিয়া ভয়ে কাতর হয়ে মাটি খুঁড়ে যায়। যদিও এটি কল্পনা করাও মারাত্মক, তবুও হচ্ছে রমিজ মিয়ার সাথে এমন। কুলকিনারা না পেয়ে এটি করতে বাধ্য। কয়েক মুহূর্ত বাদে রমিজ মিয়ার খনন কাজ শেষ হয়। একা একজন লোক কবর বানানো নিশ্চয় সহজ কাজ না, কিন্তু পেশায় কৃষক হয় রমিজ মিয়ার তেমন গায়ে লাগেনি। মনের জোরে আর প্রবল ভয়াবহতার মনে তিনি সম্পূর্ণ করেন কবর। এদিকে জিনদের মধ্যে লম্বা জিনটা আবার বললেন, আপনার পিছনে বাঁশ আর বড়ই পাতা আছে, সেটি কবরের পাশে এনে রাখুন। এই গল্পের মূল লেখকের পেজের নাম রিয়াজ রাজ অফিসিয়াল। রমিজ মিয়া পিছনে ঘুরে তাকিয়ে দেখে সত্যিই বাঁশ কেটে রাখা হয়েছে, একদম সাইজ করা সব।
জিনদের কর্মকাণ্ডের অবাক হবার মতো তেমন কিছু হয়নি, যেহেতু তারা অলৌকিক শক্তির মালিক। এইটুকু তাদের হাতের ছিটকুনির সমান। কিন্তু কবর কেন রমিজ মিয়ার হাতে করালেন, এটি রমিজ মিয়া ভেবে পাচ্ছে না। ভাবতে ভাবতে তিনি বাঁশের টুকরোগুলো হাতে নিয়েই যেই পিছনে তাকাবেন, তখনই জিনদের গুনগুন শব্দ ওনার কানে আসে। পুরোপুরি পিছনে তাকিয়ে তিনি দেখেন জিনরা লাশটাকে কবরে নামিয়ে দিয়েছে। অলৌকিক কর্মকাণ্ডে ওনাকে আরো ভয় পাইয়ে দিচ্ছে। চোখের পলকে লাশ কবরে রাখা নিশ্চয় সাধারণ বিষয় না। রমিজ মিয়া বাঁশ নিয়ে কাছে আসার পর সেই জিনের আবার বলে, কবরে নেমে বাঁশগুলো বসিয়ে দিন। এই মুহূর্তটা ছিল রমিজ মিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি। কবরে একটা লাশ রয়েছে, তাও জিনের লাশ। আশেপাশে যারা আছে ওরা তো জিন, তিনি রয়েছেনও জঙ্গলের ভিতর। সবকিছুর মাঝে আবার নামতে হবে কবরে, তাও লাশের সাথে। রমিজ মিয়ার রুহুটা যেন বের হয়ে যাচ্ছে, হাড় হিম হয়ে পড়ে যাওয়ার কথা এতক্ষণে, কিন্তু জ্ঞান কেন হারাচ্ছেন না সেটাও ওনার আফসোস রয়ে যাচ্ছে। এদিকে বৃষ্টির পানিতে মাটি হয়ে যায় নরম কাদার মতো, কবরেও বেশ পানি প্রবেশ করে ফেলছে। রমিজ মিয়ার হাতে আর কোনো উপায় নেই। উনি কবরে নামার পর একটা কালো কুচকুচে জিন এসে হেল্প করে, অর্থাৎ বাঁশ নিয়ে নিয়ে সে রমিজ মিয়ার হাতে দিচ্ছে, আর রমিজ মিয়া সেই বাঁশ কবরে লাগিয়ে দিচ্ছে। বাঁশ লাগানো শেষে রমিজ মিয়াকে জিন বললেন, উঠুন। রমিজ মিয়া যেন মৃত্যু গুহা থেকে লাফ মেরে উঠলেন। বাঁশ লাগানোর সময় রমিজ মিয়ার মনে হচ্ছিল এরা তাকে সহনা কবর দিয়ে দেয়। এই ভয়টা নিয়েই তিনি বাঁশ লাগিয়ে যাচ্ছিলেন। যাই হোক, জিনরা রমিজ মিয়াকে কবর দেয়নি। বাঁশ লাগিয়ে ওঠার পর জিনের সর্দার নেতা যিনি রমিজ মিয়াকে বললেন, আজকের এই ঘটনা যেন একটা কাকপক্ষীও না জানে। যদি জানেন তবে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর আপনার সাথে থাকা লোকজন যারা ছিল ওরা কেউ আসলো না। রাস্তা দিয়ে হাঁটার সময় যখন বৃষ্টি শুরু হয় তখন ছাড়া হেঁটে চলে যাচ্ছিল বাসায়। আপনি তাল গাছের নিচে একাই ছিলেন এবং সাথে যাদের দেখেছেন ওরাও আমাদের জিন ছিল। ভয় পাবার কিছু হয়নি, কিন্তু আপনি পুরস্কার পাবেন। এতটুকু বলে জিনটা চুপ হয়ে যায়। রমিজ মিয়া ওনার সাদা সেই চোখের দিকে তাকিয়ে আছে। কথার মাঝে আবার চুপ কেন হলো, এটি তার অজানা। জিনটা কিছুক্ষণ চুপ থেকে ওনার পাঞ্জাবির পকেটে হাত দেয়, এরপর এক মুঠ ডাল, মুসুরির ডাল বের করলেন। রমিজ মিয়া অবাক হয়ে তাকিয়ে আছেন সেদিকে। আগেই বলেছিলাম জিনদের চোখ জল জল করে চলছিল, তাই কিছুটা আলো ছড়াচ্ছে এই অন্ধকারেও। জিনটা সেই ডাল রমিজ মিয়াকে নিতে বলে। রমিজ মিয়া দুই হাত উঠিয়ে সেই ডাল নিজের হাতে নেয়। জিন বলে, এই ডাল আপনি আপনার ফসলে সারের মতো প্রয়োগ করবেন, তবে ধান গাছেই করবেন, অন্য ফসলে না। এরপর দেখতে পাবেন আপনার পুরস্কার। কথাগুলো বলে জিনটা আবার চুপ হয়। রমিজ মিয়া ওনাকে সালাম দিয়ে বলে, তাহলে এইবার আমি বাড়ি যাই। জিন মাথা নাড়িয়ে যাবার অনুমতি দেয়। ডালগুলো শার্টের পকেটে রেখে রমিজ মিয়া কোনোভাবে জঙ্গল থেকে বের হয়। এরপর পকেট চেপে ধরে এমন জোরে একটা দৌড় লাগায়, এমন হয়তো তিনি জীবনের প্রথম দিচ্ছেন। পিচ্ছিল মাটি আর কাদার কথা ওনার মাথাতেই নেই। উদ্দেশ্য বাড়ি যাওয়ার পরের দিন সকালে রমিজ মিয়ার গায়ে অনেক জ্বর। ওনার স্ত্রী সেবা যত্ন করে যাচ্ছিলেন। রমিজ মিয়ার বন্ধুরা এসে জিজ্ঞেস করলেন, ওনার স্ত্রী বলে, ভোররাতে পাগলের মতো কোথা থেকে যেন ছুটে এলো। এরপর ভেজা শরীর নিয়ে রুমে যায় আর কাপড় বদলায়। তারপর আমাকে কিছু বলতে এসে জ্ঞান হারায়। এখন দেখি গায়ে প্রচুর জ্বর, কথা বলতে পারছে না। সেদিনের পর রমিজ মিয়া প্রায় 3 দিন অসুস্থ ছিলেন। 3 দিন পর সুস্থ হয়ে উনি স্ত্রীকে না বলে বের হয় ঘর থেকে। বুঝতেই পারছেন সেই ডাল নিয়ে বের হয়েছে। ডালগুলো নিয়ে উনি ওনার ফসলের মাঠে যায়। ক্ষেতের সামনে দাঁড়িয়ে রমিজ মিয়া আল্লাহর নাম নিয়ে সব ডাল ফসলে ছুঁড়ে মারলেন। তখনই উনি দেখলেন সবগুলো ডালের আকার ডাবের মতো হয়ে গেছে, আর প্রত্যেকটা ডাব স্বর্ণের। রমিজ মিয়া এমন দৃশ্য দেখে পুরো হতবাক।
ডাল কিভাবে ডাব হয়, আবার তাও স্বর্ণের। এবার ভাবছে স্বপ্ন দেখছে, আবার ভাবছে জিনদের উপহার। কি করবেন নাকি করবেন না, পাগল হবেন নাকি স্বর্ণ নিবেন, ভেবে ভেবে উত্তেজিত হয়ে যাচ্ছে রমিজ মিয়া। এতগুলো স্বর্ণের গোলা দেখে উনি যেন এক প্রকার পাগলামি শুরু করেছেন। তাও একা একা কিছুক্ষণ লাফালাফি করে রমিজ মিয়া ফসল থেকে সবগুলো স্বর্ণের গোলা কুড়িয়ে নেয়। যেহেতু বাড়ির পিছনে এই ফসল, তাই দেরি করেনি। এক দৌড়ে বাসায় গিয়ে বউকে বলে, তাড়াতাড়ি বস্তাটা নাও, আমরা জমিদার হয়ে গিয়েছি। রমিজ মিয়ার কথাটা কতও বুঝতে পারলেন না ওনার স্ত্রী। কথা মতো তিনি বস্তা নিয়ে আসে। রমিজ মিয়া তার স্ত্রী সহ চলে আসে ফসলের মাঠে। এবার রমিজ মিয়ার স্ত্রী পাগল হয়ে যাচ্ছে, এতগুলো স্বর্ণের গোলা যে কেউ বা ক্রুদ্ধ হয়ে যাবে। রমিজ মিয়া সবগুলো বস্তায় ভরে স্ত্রী সহ ঘরে নিয়ে আসেন। রুমে এসেই রমিজ মিয়ার খুশিতে আর থাকা যাচ্ছে না। হাসতে হাসতে তিনি বললেন, জিনদের উপহার এত বড় হবে জানলে সেদিন আরো মন দিয়ে কাজ করতাম, শুধু শুধুই ভয় পেয়েছি। এখন থেকে আর আমাদের অভাব থাকবে না রোকেয়া, আমাদের এই ঘর ভেঙে ইটের ঘর বানামু, জমিদারি কর্মুরে আমরা। রমিজ মিয়ার পাগলামি যেন বেড়েই চলছে। এদিকে রোকেয়া এসে বলে, আস্তে আস্তে কেউ জেনে গেলে সমস্যা আছে, কিন্তু জিনেরা কেন তোমাকে এসব দিল? রমিজ মিয়া ও তার স্ত্রীকে সেদিন রাতের সবটা বলে এরপর দুজন মিলে কিছুক্ষণ আনন্দে মেতে ওঠে বিছানায়। 1 মাস পর রমিজ মিয়ার বাড়ির কাজ চলছে। স্বর্ণ ভেঙে ভেঙে বিক্রি শুরু করেছেন তিনি। অনেক বড় একটা জায়গা কিনে সেখানে এই বাড়ি। এদিকে কৃষক থেকে হয়ে যান ব্যবসায়ী। গায়ে দামি দামি জামা পরতেও দেরি করেনি। রমিজ মিয়ার যেন কপাল খুলে গেছে। কিন্তু ওই যে কথায় আছে, মাত্রাধিক সুখ কান্নার কারণ হতে দেরি হয় না। আরাম আয়েসে দিন কাটানোর মধ্যে রমিজ মিয়ার জীবনে নেমে আসে কালো অধ্যায়। উনি ঘুমাচ্ছিলেন, রাত প্রায় 12টা হবে। ঘুমের মাঝে রমিজ মিয়া দেখলেন একটা কালো কুচকুচে অবয়ব তাকে ডাকছে। চারপাশে কালো অন্ধকার। অন্ধকারের মাঝে এই কালো লোকটাকে তবুও বোঝা যাচ্ছে সে কি যেন বলতে চাচ্ছে। রমিজ মিয়া ঘুমের মধ্যেই ভয়ে কাঁপতে থাকে। স্বপ্ন দেখেন কালো অবয়টাকেও কেউ আচমকা টেনে নিয়ে গেছে এবং তৎক্ষণাৎ কেউ বলে ওঠে, তোকে বলেছিলাম কাউকে বলিস না এই রাতের ব্যাপারে। এখন আর তাকে আটকানো যাবে না, তোকে বলিদান দিতে হবে, অনেক বড় বলিদান দিতে হবে। এতটুকু দেখে এক লাফে উঠে বসেন রমিজ মিয়া। সারা গায়ে ঘাম, থরথর করে কাঁপছে উনি। চলবে।